ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। দর্শক, আজকের রাজকাহনের এই সেট দেখে আপনারা বুঝতে পারছেন আজকের রাজকাহন খানিকটা বিশেষ। কেন বিশেষ সেই জায়গাটিতে আসবো, তবে তার আগে বলতে চাই আজকের এই বিশেষ রাজকাহনে আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। এবং আজকের এই রাজকাহনে আমার সাথে এমন একজন নেতা আছেন যিনি বাংলাদেশের অন্যতম ক্লিন ইমেজের নেতা, যাকে আসলে আমরা এই সময়টাতে এসে দাঁড়িয়ে পোড় খাওয়া নেতাও বলতে পারি। একেবারে তৃণমূল পর্যায়ে ছাত্র জীবন থেকে যিনি তার এই রাজনৈতিক জীবন শুরু করেছেন এবং বাংলাদেশের নানান চড়াই উতরাই তিনি দেখেছেন। আর সাথে একটু অন্যভাবে বলতে হয়, হয়তো এমন কোনো মামলা নেই যে এই মামলা তার নামের পাশে যোগ হয়নি। সেটি কেন বলছি সেই জায়গাটিতে নিশ্চয়ই আসবো। এবং নানানভাবে বাংলাদেশের নানান রাজনৈতিক পট পরিবর্তন তিনি দেখেছেন, বাংলাদেশের উত্থান, বাংলাদেশের পতন, তার নিজের রাজনৈতিক জীবনের উত্থান পতন সব কিছু আসলে এই বাংলাদেশের সাথেই জড়িয়ে আছে। রাজনীতির সেই মানুষটি একজন বিশেষ মানুষ এবং তাকে নিয়ে আজকে আমাদের এই বিশেষ রাজকাহন। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ রাজকাহনে আমাদের সাথে আছেন বিএনপির মতো একটি বড় দলের মহাসচিব, আমাদের সাথে আছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। আশা করছি ভালো আছেন। ভালো আছি। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে এই আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একটু শুরুটা আমি অন্যভাবেই করতে চাই, হয়তো অনেক ভারী কোনো প্রশ্ন দিয়ে করতে পারতাম, কিন্তু যে শুরুতে আমি বলছিলাম একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের প্রায় শীর্ষ পর্যায়ে আপনি একজন নেতা। বাংলাদেশের রাজনৈতিক অনেক পট পরিবর্তন আপনি দেখেছেন, আপনার নামের পাশে হয়তো এমন কোনো মামলা নেই যেই মামলাটি নেই। অনেক রকমের পরিবর্তন দেখেছেন, রাজনৈতিক পরিবর্তন দেখেছেন। নতুন এই বাংলাদেশে কেমন লাগছে? আমি তো একটু আশ্বস্ত বোধ করছি, একটা মুক্তির স্বাদ পাচ্ছি। এই জন্যে যে দীর্ঘ যে ফ্যাসিবাদের যে নির্যাতন, নিপীড়ন, দুঃশাসন, তার থেকে অন্তত মুক্ত একটা বাতাস নিতে পারি, নিঃশ্বাস নিতে পারি, এবারে ওর নিঃসন্দেহে ভালো লাগছে। বলছিলেন যে মুক্তভাবে বাতাসে স্বাধীনভাবে আপনারা নিঃশ্বাস নিতে পারছেন। মানুষের প্রতি আসলে যে ভালোবাসা দেখেছেন এই 16-17 বছর পর, সেই ভালোবাসার জায়গাটা অনুভব করতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা তো মানুষের প্রতি ভালোবাসার কারণেই রাজনীতিতে আসা, পেশা হিসাবে তাকে নিয়ে নেওয়া। ছাত্র জীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, পরবর্তীকালে শিক্ষকতা ছেড়ে রাজনীতি এসেছি। সেখানে সম্পর্কটা তো আমাদের মানুষের সঙ্গেই এবং আমাদের সব কিছুই মানুষকে কেন্দ্র করেই। সেখানে হয়তো মত পথের বিভিন্ন পার্থক্য থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের, কিন্তু আমাদের মূল লক্ষ্যটা একটাই, সে থেকে মানুষ, সেই মানুষের কল্যাণ, মানুষের আপনার একটা ভালো জীবন যাপন, এই বিষয়গুলো আমাদের কাছে থাকে। একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাদেরকে সেই বিষয়গুলো অন্তত নিশ্চিত করতে পারে। জনগণের কথা বলছিলেন আপনি, যেই নতুন পট পরিবর্তন আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বিএনপি মনে করছে বিগত 6 মাসে কোন কোন ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ বলে মনে করছে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পুরোপুরি ব্যর্থ আমরা বলছি না। আমরা যেটা বলছি যে এই সরকার তো সব মানুষের মতামতের ভিত্তিতেই এসছে। ছাত্ররা অবশ্যই, তার ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, কিন্তু আমরা মনে করেছি যে তিনি আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সেখানে গেছেন। ইতিমধ্যে তাদের অবশ্যই অনেকগুলো সাফল্য আছে। তার মধ্যে একটা বড় সাফল্য হচ্ছে যে এই ভয়াবহ একটা ধ্বংসস্তূপ থেকে একটা ন্যূনতম যেটুকু শাসন দরকার, সুশাসন দরকার, সেটাকে আনার চেষ্টা করেছেন। তারা চেষ্টা করছেন এখনও। সেই সঙ্গে একটা ভেঙে যাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা ছিল সেখান থেকে করে নিয়ে এসে আপনার সেই বাহিনীগুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করছেন। তাদের সেই কাজগুলো হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশনকে তারা কাজ আনার চেষ্টা করছেন। অনেক ত্রুটি আছে, ভুল আছে হয়তো, কিন্তু চেষ্টায় তারা করে যাচ্ছেন। আর যে সংস্কারগুলো মানুষ চেয়েছে, কিছু কিছু সংস্কার তো মানুষ চেয়েছে, আমরা সবাই চেয়েছি। আমরা আমাদের দল থেকেও আমরা 2 বছর আগেই আপনার সংস্কার, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সংস্কারের দফাগুলো দিয়েছিলাম, 31 দফা, সেইটাও তারা শুরু করেছেন। এবং ইতিমধ্যে 6টি সংস্কারের কমিশন যারা গঠন করা হয়েছিল সেগুলো তাদের রিপোর্টে দাখিল করেছে। সেদিক থেকে তাদের অনেক সাফল্য আছে, আমি সেটা বলবই। একই সঙ্গে সব জায়গায় যে আপনার এখনই সব সফল হয়ে যাবে এত অল্প সময়ের মধ্যে, আপনার সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের পরে 4-5 বছর লেগেছিল তার সিভিল ওয়ারকে নিয়ে কন্ট্রোলে আনতে। সব জায়গায় আপনার ভিয়েতনামও তাই, কম্বোডিয়াতে তাই, এগুলো অনেক সময় লেগেছে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এত বড় একটা অভ্যুত্থানের পরে
যেন অভ্যুত্থানের পরে যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে সেটা মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, আরও ভালো হতে পারতো, আরও ভালো হওয়া উচিত ছিল। এবং সবচেয়ে বড় জিনিস যেটা আর কি, যে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে মানুষের মধ্যে যে আপনার একটা নিরাপত্তা, সেই নিরাপত্তার বোধটা বোধহয় পুরোপুরি অর্জন করতে পারেনি। অন্যদিকে অর্থনীতির ক্ষেত্রে বিশেষ করে সাধারণ মানুষের জিনিসপত্রের দাম, এই ক্ষেত্রে তারা খুব একটা সফল হতে পারেনি, যে ওই জায়গাগুলোকে তারা সেভাবে নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে আমার কাছে মনে হয়েছে। আরেকটা জিনিস যেটা আমার কাছে আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে ঠিক একটা সরকার চালাতে গেলে যে ধরনের অভিজ্ঞতা দরকার, সেই অভিজ্ঞতা তাদের ছিল না। সেখান থেকে তো তারা এখান থেকে মোটামুটি অর্জন করার চেষ্টা করছেন, যা করছেন মোটামুটি এখন পর্যন্ত একেবারে ব্যর্থ বলার কোনো কারণ নেই, সুযোগ নেই। জি, আপনারা বলছিলেন যে আসলে নিশ্চয়ই জানেন প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে দেশে একের পর এক অস্থির অবস্থা ঘটছে এবং নানান রকম আসলে মবের দেখা পেয়েছি আমরা, সেই ধরনের ঘটনাও ঘটছে এবং প্রধান উপদেষ্টা বলেছেন এই ধরনের ঘটনা সামনে আরও ঘটতে পারে। আপনিও কি আসলে একমত কিনা? আমি ওই একমতের কথাটা এভাবে বলতে চাই না, সেগুলো আশঙ্কা করেই কিন্তু আমরা আপনার নির্বাচনটা তাড়াতাড়ি চাচ্ছি। যে কথাটা আমরা বারবার করে বলছি যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, অতীতে আমরা দেখেছি সমস্তগুলো, একটা ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে আপনার সেই পরিস্থিতিগুলো ভোলাটাইল থেকে যায়। সুতরাং এটাকে আমরা মনে করি যে দ্রুত নির্বাচন দিলেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর মবের ব্যাপারে যেগুলো বলা হচ্ছে, এটা এই সময়ে এই ধরনের মাঝে মাঝে এরকম ঘটতেই পারে, তবে এটা কোনো মতেই আকাঙ্ক্ষিত নয়, অনভিপ্রেত। মব জাস্টিস ইজ নেভার গুড জাস্টিস। আপনি যে আশঙ্কার কথা বলছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এক সময় খুব উচ্চস্বরে বলেছিলেন যে যদি কখনো আওয়ামী লীগ না থাকে বিএনপি এমন অবস্থা করবে যে ওদের 5 থেকে 6 লাখ লোককে হয়তো হত্যা করা হবে। সেটি হয়নি। জি, সেই পরিবর্তনটা কিন্তু আমরা বাংলাদেশের নতুন বাংলাদেশে সেই রাজনীতিতে দেখতে পেয়েছি। সেটিকে নিশ্চয়ই আপনারা খুব সফলতা সূচকভাবে দেখছেন। এটা তো আমরা আমাদের দলের যে নির্দেশ ছিল এবং আমাদের গোটা মানুষের প্রতি আমাদের যে আহ্বান ছিল, যে এমন কোনো অবস্থা তৈরি না করার, যে অবস্থার মধ্যে দেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে, নৈরাজ্য সৃষ্টি হবে, কারণ এটা আমাদের দেশকেই ক্ষতি করবে, জনগণকেই ক্ষতি সাধন করবে। সেই কারণে আমরা অত্যন্ত কঠোরভাবে সেই সময় আমাদের দলকে নিয়ন্ত্রণ করেছি। 15 বছর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চলেছে আমাদের নেতাকর্মীদের ওপরে, তাতে খুব স্বাভাবিক ছিল যে সেখানে প্রতিশোধমূলক কিছু ঘটনা ঘটার, কিন্তু সেই তুলনায় ঘটেছে কিছু, অস্বীকার করার উপায় নেই। তো সেই তুলনায় আমি মনে করি যে এটা খুব বেশি ঘটেনি। তবে আমাদের চেষ্টা করতে হবে যেন এগুলোর পুনরাবৃত্তি না ঘটে। নিশ্চয়ই নির্বাচনের ইস্যু নিয়ে কথা বলছেন আপনি। এই মুহূর্তে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পর থেকে সবচাইতে বেশি আলোচিত বিষয় নির্বাচন, এবং সেটি জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, এই নিয়ে একটি মত পার্থক্য আমরা তৈরি হতে দেখছি। নানান রকমের বিতর্ক আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলতে চাইছেন যে যেভাবেই হোক তারা আগে স্থানীয় নির্বাচন দেখতে চান। বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল তারা বলছে তারা জাতীয় নির্বাচন আগে দেখতে চায়। আমি যে কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংকটটা মূলত প্রথম থেকেই আপনার শুরু হয়েছে কিন্তু নির্বাচন থেকে। আপনি সেই চিন্তা করে দেখুন 2006 সালের নির্বাচন, তারও আগে আপনার 2001 সালে নির্বাচনের পর থেকে 2006 সালের নির্বাচনের, 2008 সালের নির্বাচন, ওই একটাই সমস্যা থাকে। যেহেতু আপনার আগে সেই ধরনের একটা ব্যবস্থা ছিল না, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে আমরা করতে পেরেছিলাম, যে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার। কারণ বাংলাদেশের রাজনীতির সংকটটা ওই জায়গায় যে রাজনৈতিক দলগুলোর উপরে পারস্পরিক যে আস্থা, সেই আস্থাটা নেই, যেটাকে আমরা বলি যে আপনার মিউচুয়াল ট্রাস্ট, সেটা একেবারেই নেই। যার ফলে যখন যে ক্ষমতায় যায়, সেই ক্ষমতাকে নিয়ে আপনার নির্বাচনটাকে, সে ক্ষমতায় আরও থাকার জন্য নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করতে চায়, যে কারণেই সমস্যাগুলো তৈরি হয়। যে কারণেই আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যু তো হয়েছিল, এবং কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা মেনে নিয়েছিলাম। কেয়ারটেকার গভর্নমেন্ট নেওয়ার পরে 3টি নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে হয়েছে, কোনো প্রশ্নই ওঠেনি। পরে যখন আবার আওয়ামী লীগ সরকার সেই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে বাদ দিয়ে দলীয় সরকার অধীনে নির্বাচন নিয়ে আসলো, তখনই কিন্তু ক্রাইসিসটা শুরু হয়েছে আবার। তো ওই ক্রাইসিসের পরে 3টা নির্বাচনে আমরা কিন্তু ভোটই দিতে পারিনি, ভোট দিতে দেয়নি বিগত সরকার, এবং পুরো বিষয়টাই সেই নির্বাচনটাকে কেন্দ্র করেই আমাদের যে অধিকারগুলো সেগুলো কেড়ে নিয়েছে, গণতন্ত্রের মূল ন্যূনতম যে অধিকার সেগুলোকে কেড়ে নিয়েছে। ফলে দেশের রাজনৈতিক সংকটটা তীব্র থেকে তীব্র হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থার দিকে গেছে, ক্ষমতায় টিকে থাকবার যে উলঙ্গ একটা বিভৎস একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। সেই কারণেই আমরা বারবার করে বলছি যে নির্বাচনটাই হচ্ছে মূল বিষয়, এবং নির্বাচনটাকেই যদি আপনি
সঠিকভাবে হতে দেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আবার এই নির্বাচন এবং সংস্কারের ইস্যুতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের সাথে জামায়াত ইসলামীর এক ধরনের মতের মিল দেখা যাচ্ছে। দীর্ঘদিনের মিত্র ছিল জামায়াত ইসলাম বিএনপি, তাদের সাথে এই ইস্যুতে আবার আপনাদের এক ধরনের বিভেদ সৃষ্টি হয়েছে। ছাত্রদের এবং জামায়াত ইসলামীর এই ক্ষেত্রে মতের মিলকে কি আসলে আপনারা অন্য কোনো ইঙ্গিত খুঁজে পাচ্ছেন কিনা? আমাদের দেশে রাজনীতিতে মিডিয়া একটা বিরাট ভূমিকা পালন করে। এই মিডিয়াই বিভেদ সৃষ্টি করে, মিডিয়াই ঐক্য সৃষ্টি করে ছাত্রদের মধ্যে, আপনার জামাতের মধ্যে, অথবা ছাত্রদের সঙ্গে বিএনপির। আমি মনে করি এগুলো কোনো ব্যাপার নয়। আমি মনে করি যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজস্ব রাজনৈতিক চিন্তা ভাবনা, তার দর্শন, তার যে আপনার ঘোষিত যে কর্মসূচি, সেটা নিয়ে সে এগিয়ে যায়। আমরা একটা বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আমাদের লিবারেল ডেমোক্রেটিক খুব ঘোষণাকে খুব পরিষ্কার, আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই। সেখানে অন্য কোনো কিছু নেই। সেখানে আমরা বাম ডান সব একসাথে চলি। এই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন চিন্তাভাবনা আছে, থাকতেই পারে। ছাত্ররা তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলই তৈরি করেনি। সব পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে মতের পার্থক্য। সেই মতের পথে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে চলে যাবে। এখন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সরকার নির্বাচন আগে হবে, সে বিষয়ে আমাদের খুব স্পষ্ট কথা। আমরা মনে করি যে প্রথমেই জাতীয় নির্বাচন হতে হবে, জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, কারণ এটাই হচ্ছে সমস্যার মূল জায়গা। জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলেই এটাই আপনার সবচেয়ে ভালোভাবে যাবে। আর আমাদের এখন পর্যন্ত যে সংবিধান আছে, সেই সংবিধানের মধ্যে এই বিষয়টাই আছে। ক্রাইসিসটাকে তো এই নির্বাচনকে কেন্দ্র করে 3টায় নির্বাচন হয়েছে। আমাদের ছেলেরা যাদের ভোটের অধিকার হয়েছে তারা ভোট দিতে পারেনি, ভোটার লিস্টে নাম উঠেছে ভোট দিতে পারেনি, আমরা ভোট দিতে পারিনি, ভোট দিয়ে কেউ আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারিনি। ফলে আওয়ামী লীগ একতরফাভাবে তার সরকার গঠন করেছে, তা একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে গেছে। শুধু ওই জায়গাটাই ঠিক করতে হবে, ওই জায়গায় ঠিক করে বাকি জায়গাগুলো ঠিক হয়ে যাবে। আপনাদের সাথে অতি সম্প্রতি প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে এবং ডিসেম্বর নাগাদ আসলে জাতীয় নির্বাচনে এক ধরনের ইঙ্গিতও পাওয়া গেছে। যদি ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে বিএনপির প্রস্তুতি সম্বন্ধে আমি একটু জানতে চাই। তৃণমূল পর্যায় থেকে শুরু করে সাংগঠনিক পর্যায় পর্যন্ত ডিসেম্বরে নির্বাচন ঘিরে বিএনপি প্রস্তুত কিনা? বিএনপি একটা অনেক বড় রাজনৈতিক দল এবং বয়সও কম হয়নি, অনেক বয়স হয়ে গেছে। 78-এ বিএনপির জন্ম। এর মধ্যে বিএনপি কিন্তু যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। আপনারা দেখেন 18-তে যখন একটা প্রবল প্রতাপশালী ফ্যাসিস্ট সরকার এবং যখন নির্বাচন দাঁড়াতে দিচ্ছে না কাউকে, তখনও কিন্তু আমাদের ক্যান্ডিডেট একটা সিটে 3 জন করে, মোট 300 সিটের মধ্যে আমরা 900 ক্যান্ডিডেট পেয়েছি। এখনও প্রতিদিনই আমাদের আপনার কাজ হচ্ছে, প্রত্যেকটা ইউনিটে যাচ্ছে, সবখানেই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চলছে। সুতরাং নির্বাচন যে কোনো সময়ের জন্য আমরা তৈরি আছি। আপনারা পুরো সময়টাতে আসলে শুরু থেকে যখনই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, আমরা যে শব্দটি সবচাইতে বেশিবার শুনেছি সেটি হয়তো যৌক্তিক সময়। 6 মাস পরে এসে কি মনে করছেন, নির্বাচন ঘিরে কিংবা সংস্কার ঘিরে যৌক্তিক সময় ঠিক আর কতদিন আছে? আমরা মনে করি যে খুব বেশি সময় লাগার কথা নয়, কারণ এখানে এখন ধরেন আপনার যে সংস্কারের ব্যাপারে যেটা আসছে, তারা সংস্কার বিষয়গুলো নিয়ে কথা বলবেন, আমরা কথা বলতে রাজি আছি। এটা 1 মাসের মধ্যে সবগুলো শেষ হয়ে যেতে পারে, তারপরে একটা ঐক্যমতে পৌঁছানো যেতে পারে এবং তারপরেই আপনার নির্বাচন কমিশন তো বলেছে তারা তৈরি আছে। তো যে কোনো সময় যদি সরকার ঘোষণা দেয় যে আমরা এই সময়ের মধ্যে নির্বাচন চাই, তখন নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করতে পারবে, তারা নির্বাচনের সমস্ত প্রস্তুতি দিতে পারবে। তবে তাদেরকে ন্যূনতম সময়টুকু দিতে হবে, কমপক্ষে 3 মাস সময় তাদের লাগবে ন্যূনতম যে বিষয়গুলো আছে সেটা ঠিক করার জন্য। ডিসেম্বর নাগাদ যদি নির্বাচন হয়, সেই আশ্বাস আমরা ইতিমধ্যে বারবার পাচ্ছি। সেক্ষেত্রে আসলে দেশব্যাপী নানান রকম কর্মসূচি কিন্তু বিএনপি এখনো অব্যাহত রেখেছে। সেটি আসলে বিএনপি কেন করছে? কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখবার জন্য? চাপে রাখার প্রশ্ন নয়, এখানে আপনার রাজনীতি তো একটা কৌশলের ব্যাপার আছে বিভিন্ন রকম। এখন যেটা মূলত হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থাকা এবং আমাদের যে লক্ষ্যে আমরা কাজ করছি সেই লক্ষ্যটা জনগণের সামনে তুলে ধরা, সরকারকেও সেই বিষয়ে অবহিত করা। জনগণের সাথে কানেক্টিভিটির কথা বলছিলেন আপনি, বিএনপির 31 দফার কথা আমরা শুনেছি। জনগণের সামনে সেই দফা নিশ্চন্দ্রে আপনারা বারবার তুলে ধরার চেষ্টা করছেন, নানানভাবে আপনারা জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন। কেমন সাড়া পাচ্ছেন? জনগণ কতখানি বিএনপির সাথে? ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আমরা তো এখন জনগণকে এটাকে এডুকেট করতে, শোনেন, বাংলাদেশের মানুষের সংস্কার শব্দটা, এটা বাংলাদেশের মানুষের কাছে খুব একটা পরিচিত, সাধারণ মানুষের কাছে খুব একটা পরিচিত হবে না। এটা আমাদের মতো যারা আমরা শিক্ষিত কিছু লোক আছি, সিভিল সোসাইটি আছি, তারা আমরা সংস্কার নিয়ে খুব মাথা ঘামায়। সাধারণ মানুষ এত মাথা ঘামায় না। তারা চায় যে তার দুবেলা দুমুঠো ভাত হয় কিনা, মোটা কাপড় হয় কিনা, নিরাপদে থাকতে পারে না, ছেলেটা স্কুলে যেতে পারে কিনা, বাচ্চাটার অসুখ হলে সে স্বাস্থ্য সেবা পায় কিনা,
বউয়ের অসুখের স্বাস্থ্যসেবা পায় কিনা, এই হচ্ছে সাধারণ মানুষের চাওয়া। সেই জায়গাগুলোতে সংস্কার সে অত কিছু বোঝে না। সে সবাই বলবো বাবা ভোটটা দিতে পারবো তো। আর ভোট যখন যান আপনি মাঠে, তখন সে জিজ্ঞেস করে যে কোনটা মার্কা, লোকটাকেও চেনে না ঠিক মতো। আমি একটা রিয়ালিটির কথা বলছি আপনাদেরকে, সে মার্কা দেখেই ভোট দেয়। এখনও নাম দেখে শুধু মার্কা না দিলে ভোট দিতে পারবে না। নিশ্চয়ই। এবং যেই নির্বাচনের কথা আপনি বলছেন, সেই নির্বাচনে আমরা নতুন রাজনীতিও দেখতে চাই। বিএনপি আসলে সামনের নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করবে, নাকি আমরা আসলে সেই নতুন মোড়কে পুরনো রাজনীতি দেখব? আপনি তো নিশ্চয়ই, যেহেতু আপনি রাজকাহনের মতো একটা অনুষ্ঠান পরিচালনা করছেন, আমাদের 31 দফা নিশ্চয়ই আপনি পড়েছেন। 31 দফা পড়লে আপনি দেখবেন যে এটা সম্পূর্ণভাবে একটা নতুন চিন্তাভাবনা নিয়ে আসা হয়েছে। বিএনপি সবসময় নতুন চিন্তাভাবনা নিয়ে আসে। সংস্কার তো বিএনপি করেছে। 1975 সালে যখন আপনার একদলীয় ব্যবস্থা ছিল, শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করেছিলেন, সেটাকে পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্র, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসছেন, মাল্টিপার্টি সিস্টেমে নিয়ে এসছেন, মুক্ত করে দিয়েছেন সব কিছুকে। আপনাদের মিডিয়া বন্ধ ছিল, সেটাকে খুলে দিয়েছেন। গণতন্ত্রের মৌলিক বিষয়গুলোকে তিনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। এটা কিন্তু বিএনপি করেছে। সংসদীয় গণতন্ত্র বেগম খালেদা জিয়া করেছেন। কেয়ারটেকার গভর্নমেন্ট বেগম খালেদা জিয়া পার্লামেন্টে আমরা সারা রাত জেগে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ইস্যু পাস করেছি। এগুলো ছিল মৌলিক সংস্কার। আপনার যেমন রাজনীতির ক্ষেত্রে ঠিক তেমনি অর্থনীতির ক্ষেত্রেও এই যে আপনার একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত অর্থনীতি করে দেওয়া এবং সেখানে প্রাইভেট সেক্টরকে আপনার প্রাধান্য দেওয়া, একই সঙ্গে আপনার ভ্যাট যেটা এখন আপনার কাজে লাগছে সবচেয়ে বেশি, এটাও ইন্ট্রোডিউস করা সাইফুর রহমানের মাধ্যমে। এই বিষয়গুলো, গার্মেন্টসের সূচনা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়, রেমিটেন্স শ্রমিকদেরকে ভাইদেরকে বিদেশে পাঠানো, এটাও শহীদ জিয়া রহমানের সমস্যা শুরু করা। সুতরাং মৌলিক সংস্কারগুলো তো আমরাই করেছি, সুতরাং আমরাই দেবো সংস্কার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের 31 দফা হচ্ছে সেই সংস্কারের নতুন বাংলাদেশের রূপরেখা। অর্থাৎ বিএনপি আসলে অনেক রকমের সংস্কার এই নতুন বাংলাদেশে দেখতে চায়, কিন্তু আমি একটু খুব স্পেসিফিক করে যদি একটু জানতে চাই, ন্যূনতম ঠিক কোন সংস্কারগুলো আপনারা নির্বাচনের আগে চান এবং কোন সংস্কারগুলো আপনারা রাজনৈতিক দলের জন্য রেখে দিতে চান? নির্বাচনের আগে যেটা চাই সেটা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে, সেগুলো যেগুলো আপনার বাধা সৃষ্টি করে আমাদের, সেগুলোকে দূর করা। অর্থাৎ আপনার সমস্ত দলগুলো যেন সমান সুযোগ পায়, সেইভাবে যেন তারা কাজ করতে পারে, জনগণের কাছে যেতে পারে এবং জনগণ যেন নির্ভয়ে ভোটের দিন ভোট দিতে পারে। ভোটের দিন যেন আপনার সরকারের তরফ থেকে যেন কোনো নিয়ন্ত্রণ না হয় এবং সেখানে আপনার মাস্তানবাজি বা আপনার সেই সমস্ত মাসলম্যানদের উপদ্রব যেন না হয়, আপনার একটা ট্রান্সপারেন্ট ইলেকশন যেন হয় সেটা সুনিশ্চিত করা এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ভোটারদের যে অধিকারটাকে সেটাকে নিশ্চিত করা, ভোট কেন্দ্রে অ্যানাউন্স করা সঠিকভাবে, এগুলো আছে। অনেকগুলো বিষয় আছে ভোটের সাথে জড়িত, সেগুলোকে নিশ্চিত করা। এটা খুব কঠিন কাজ নয়, খুব সহজ কাজ এটা। অন্যদিকে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আপনার প্রশাসন যারা নির্বাচনের পরিচালনার সঙ্গে জড়িত থাকে আমাদের দেশে, তাকে পুরোপুরি সংস্কার করে নিরপেক্ষ প্রশাসনকে নিয়ে আসা। এটা হচ্ছে আপনার, আমরা মনে করি দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3 যেটা আর কি, জুডিশিয়াল সিস্টেমটাকেও আপনার একটা নিউট্রাল জায়গায় নিয়ে আসার চেষ্টা করা। এখন পর্যন্ত লোয়ার জুডিশিয়ারিতে কিন্তু আগের লোকগুলি বসে আছে, সেই জায়গাগুলোকে আপনার ঠিকঠাক করে নিয়ে আসার চেষ্টা। এই 3টে কাজ হয়ে গেলে নির্বাচনের জন্য আপনার যথেষ্ট। জি25 বাত নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করছি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম জি25 বাত নিবেদিত রাজকাহনে। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনে নির্বাচন নিয়ে যখন আমরা কথা বলবো, ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে, সেটি নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। নানান রাজনৈতিক দলগুলোর মুখে আমরা সমালোচনাও শুনেছি, বিশেষ করে বিএনপি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দিয়ে আসলে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, তাদেরকে নিয়ে বিএনপির এক ধরনের মতভেদ আছে হয়তো। সেই আমরা যেটা বলেছি, আমাদের কথা খুব স্পষ্ট, আমরা যে নতুন রাজনীতি আসলে তাকে আমরা অবশ্যই স্বাগত জানাবো, কিন্তু সেটা সরকারের থেকে যদি গঠন করে তাহলে আমরা সেটা আপত্তি জানাবো। আমাদের প্রশ্নটা ওই জায়গায়। আমরা যেহেতু এই সরকারকে আমরা একটা নিরপেক্ষ সরকার হিসেবে দেখতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করবে, তাকে নিরপেক্ষ থাকতে হবে, কিন্তু সরকারের থেকে, মন্ত্রী থেকে, অ্যাডভাইজার থেকে যদি আপনি দল করেন তাহলে সে নিরপেক্ষ থাকবে না। স্বাভাবিকভাবেই সে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। ওই জায়গাটাই প্রশ্নটা, অন্য কাতে না। জি ঠিক, সেখানে একটু জানতে চাবো, 3 উপদেষ্টা যারা আছেন এই মুহূর্তে সরকারে, তারা যদি পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করেন, সেক্ষেত্রে সামনে নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রভাবমুক্ত হবে বলে বিএনপি মনে করে কি? হওয়া উচিত। প্রফেসর ইউনূসের গভর্নমেন্টের তো সম্পূর্ণ নিরপেক্ষ থাকাই মানুষ আশা করে, গোটা পৃথিবী আশা করে, এবং তাকে তার যে সুনাম, সেই সুনাম রক্ষার জন্য যে তিনি নিরপেক্ষ থাকবেন, এটা আমরা বিশ্বাস রাখতে চাই।
বিবিসিকে দেয়া একটি সাক্ষাৎকারে আপনি বলেছিলেন সরকারের থেকে নতুন দল গঠন করলে নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারের পাশাপাশি আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, সেই অবস্থান আরেকটি তো না, অর্থাৎ ওকে বাদ দিয়ে আরেকটি নিরপেক্ষ সরকার হতে হবে, কারণ দুটো সরকার তো একসাথে চলতে পারে না। তো নিরপেক্ষ সরকার হতে হবে এই জন্য যে এর প্রয়োজনটাই সেটা। আপনার নির্বাচনকালীন সময় আমাদের দাবি এইটা, আমরা 15-16 বছর তো লড়াই করলাম ওটা নিয়েই, যে নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকতে হবে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়টা ছিল, ওটা আমরা অর্জন করতে চাই এবং সেটা আমরা আশা করি যে এইবার আমরা সেটা অর্জন করতে পারবো। আপনি নিজেও শুরুর দিকে বলছিলেন ছাত্ররাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা, তিনি নিজেও বলেছেন বৈষম্য বিরোধী ছাত্ররা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছেন। এক্ষেত্রে আসলে ছাত্রদের যে নতুন দল গঠন হচ্ছে তারা যদি নির্বাচনে অংশ নেয়, সেই দলের প্রতি কোনো ধরনের দুর্বলতা তৈরি হতে পারে বলে কি আপনারা মনে করেন? এটা আপনার প্রফেসর ইউনূসের উপর নির্ভর করবে, এই উত্তরটা উনি দিতে পারবেন। কারণ হচ্ছে কি, ছেলেরা আমি মনে করি যে প্রফেসর ইউনূসের এটা একটা ভুল হয়েছে। উনি যখন বলেছেন যে আমি ছাত্রদের যারা নিয়োগকৃত, তো নিজেকে একটা জায়গায়, ছোট জায়গায় নিয়ে চলে এসছেন। গোটা দেশের মানুষ তো তাকে পছন্দ করেছে, তাকে তার নিয়োগের ব্যাপারে একমত হয়েছে। সেক্ষেত্রে যাই হোক, এটা তার মতো উনি বলেছেন তার মতো করে, কিন্তু তারপরেও আমি মনে করি যে ডক্টর ইউনূস কীভাবে চালাবেন, কীভাবে থাকবেন, এটা সম্পূর্ণ তার উপরে নির্ভর করবে। এখন উনি যদি ওনার রেপুটেশন নষ্ট করতে চান, তাহলে সেটা দায়িত্ব তারই হবে। এই মুহূর্তে রাজনৈতিক মাঠে নিজেদের সবচাইতে বড় প্রতিপক্ষ কাকে মনে করছে? আমরা মনে করি যে আমাদের এখন প্রকৃতপক্ষে কাউকে প্রতিপক্ষ মনে করতে চাই না। আমরা মনে করি যে যারা যারা নির্বাচন করবে তারা সবাই এই দেশের আপনার রাজনৈতিক দল। আমরা এই মুহূর্তে সেরকম কোনো কিছু চিন্তা করছি না। জোট গঠন নিয়ে নির্বাচনে বিশেষ করে যখনই আমরা রাজনৈতিক সমীকরণ করতে চাই, সমীকরণ পাল্টে ফেলার এক ধরনের উদাহরণ আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। সামনে নির্বাচন ঘিরে বিএনপি নতুনভাবে কোনো জোট নিয়ে চিন্তা করছে কিনা, সেরকম কোনো ভাবনা? আমাদের তো আপনার জোট নেই। আমাদের এখন যেটা ছিল, আমাদের আন্দোলনের সময় যুগপৎ আন্দোলন ছিল, এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা এই একসাথে একটা আপনার সরকার গঠন করব, কিন্তু নির্বাচন একসাথে করব সেই ধরনের কোনো কমিটমেন্ট কিন্তু আমাদের জনগণের কাছে দেয়া নেই। এটা নির্ভর করবে নির্বাচন আগে পরিস্থিতি কী দাঁড়াবে, আমরা আমাদের কৌশলগত বিষয়গুলো তখনই নির্ধারণ করব। বিগত 16-17 বছর ধরে বাংলাদেশের মানুষ হয়েছে, আমি হয়তো নিঃসন্দেহে বলতে পারি এর আগের 50 বছরে হয়তো আপনারা দেখেননি। সেক্ষেত্রে আসলে যে প্রতিহিংসার রাজনীতি আমরা দেখেছি, ঠিক যেভাবে আসলে বিরোধী দলকে দমন করার রাজনীতি আমরা দেখেছি, সেই প্রতিহিংসা থেকে বিএনপি কতখানি বেরিয়ে আসতে পারছে, সামনে তারা কিভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবে? আমরা তো এখনই অনেক বেরিয়ে এসেছি, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। আপনি কিছুক্ষণ আগে নিজেই বলেছেন যে আপনার আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলেছিলেন যে 5-6 লক্ষ লোক মারা যাবে। তো লোক তো মারা যায়নি। অর্থাৎ বিএনপি ওই জায়গা থেকে প্রতিশোধের রাজনীতি করেনি। প্রথম যে সভাটি আমরা করেছি 5ই আগস্টের পরে আমাদের পার্টি অফিসের সামনে, সেখানে আমাদের দেশনেত্রী 4-5টা লাইন কথা বলেছিলেন, আপনাদের মনে থাকার কথা। সেখানে তিনি পরিষদ প্রথমেই বলেছিলেন যে আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করব না, প্রতিহিংসা রাজনীতি করব না। এখন আমরা ভালোবাসা এবং প্রেমের রাজনীতি করে সকলকে একসাথে দেশে গড়ে তুলব, এই ছিল তার কথা। আমরা ওটাতেই বিশ্বাস করি, ওইভাবেই কাজ করছি আমরা। এবং আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বারবার বার্তা দিয়েছেন, তৃণমূল পর্যায়ে পর্যন্ত বার্তা দিয়েছেন, যাতে করে দেশে কোনো ধরনের অরাজকতা, চাঁদাবাজি এই ধরনের ঘটনা না ঘটে, এবং ব্যবস্থাও আমরা নিতে দেখেছি। এরপরও এখনো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পর্যায়ে এই ধরনের অভিযোগ কিন্তু আছে। সেক্ষেত্রে আপনারা কি আরও কঠোর ব্যবস্থা নেবেন? বাংলাদেশ তো রাতারাতি স্বর্গ হয়ে যায়নি। আপনার 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, তার মানে তো আপনার সব যে পরিবর্তন হয়েছে তা তো না। আপনাকে যখন বাস্তবতাকে পরীক্ষা করতে হবে সবসময়, যে যতটুকু হচ্ছে এটা যেটা হতে পারতো তার চেয়ে অনেক অনেক কম। এই যে জোর করে চাপিয়ে ক্ষমতায় থেকে যাওয়ার কথা আপনি বলছিলেন, আয়না ঘরের মতো নির্মমতা আমরা দেখেছি। আপনার নামের পাশে শতাধিক মামলা যুক্ত হয়েছে, বিএনপির লক্ষাধিক নেতাকর্মীদের নামে মামলা আছে। মামলার জন্য বা ক্ষমতায় টিকে থাকতে তো এত আয়োজন করা হয়েছে, এভাবে আসলে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকা যে খুবই কঠিন, সেটি নিশ্চয়ই সবাই এখন বুঝতে পারছে। বিএনপির উপলব্ধি জানতে চাই আমি। বিএনপি তো ভুক্তভোগী, বিএনপির উপলব্ধি কী জানবেন? বিএনপি তো এটার ভিকটিম। আমরা আপনার 15 বছরের সবচেয়ে বড় ভিকটিম আমরা। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে। আমাদের প্রায় 20,000-এর মতো মানুষ আপনার নিহত হয়েছে, শহীদ হয়ে গেছে। আমাদের 700 মানুষ গুম হয়ে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় ট্রমা। বিএনপি জনগণের দল তো ওই কারণেই যে বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি করে না। জুলাই গণহত্যা আমরা দেখেছি, এই অভ্যুত্থানের সময় যাদেরকে নির্বিচারে মেরে ফেলা হয়েছে এর মধ্যে প্রায় 12-13% শিশু আছে। সেই বিচার তো নিশ্চয়ই আমরা দেখতে চাই। সেটি অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে যাক, কিংবা যে রাজনৈতিক দল এরপরে ক্ষমতায় আসবেন নির্বাচনের মধ্য দিয়ে,
তাদের কতখানি আন্তরিকতা থাকবে, বিএনপির কতখানি আন্তরিকতা থাকবে? বিএনপির তো সবচেয়ে বেশি আন্তরিকতা থাকবে, কিন্তু বিএনপি সবচেয়ে বেশি অ্যাফেক্টেড ভিকটিম। বিএনপি আপনাকে বললামই তো কিছুক্ষণ আগে যে আমাদের এই আন্দোলনে, আপনার জুলাই আগস্ট আন্দোলনে কিন্তু আমাদের প্রায় 500-র ওপরে আমাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, বিএনপির নেতাকর্মী তারা শহীদ হয়েছে। সুতরাং এটা তো বিএনপির একটা দায়িত্ব, প্রধান দায়িত্ব যে বিচার চূড়ান্ত করা, এবং এই বিচার না হলে বাংলাদেশে যে একটা গণতন্ত্রের যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান আপনার প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। সে দেখেছি অনেক রকম প্রত্যাশা আমাদেরকে দেওয়া হয়, অনেক কিছু করা হবে বলে বলা হয়, কিন্তু সেই কথাগুলো আসলে রাখা হয় না। সামনের দিনগুলোতে এই কথাগুলো রাখা হবে কি? আমাদের, আপনাকে বললাম না যে আমাদের প্রায় 550 আমাদের শ্রমিক দল, ছাত্র দল, বিএনপির লোক, আমরা দলের এখন এই সরকারে না থেকেও কিন্তু আমরা সেই লোকগুলো চিকিৎসা করছি, চেষ্টা করছি, তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি একটা রাজনৈতিক দল হিসেবে যতটুকু পারা যায়। সুতরাং এটা তো আমাদের কমিটমেন্টের মধ্যেই পড়বে, আমাদের অঙ্গীকার এটা একটা, এবং এটা আমরা অবশ্যই প্রতিপালন করবো। এই 6 মাসে আপনি নিশ্চয়ই দেখেছেন দাবি দেওয়ার হিড়িক, নানান রকম পেশাজীবী সংগঠন থেকে শুরু করে সবাই দাবি দেওয়া নিয়ে নেমেছেন। বিগত 15 বছরের আওয়ামী লীগ সরকারের কাছে এই দাবি দেওয়াগুলো কেন আসলে আমরা তুলে ধরতে পারলাম? ভয়ে, ফ্যাসিজম বলে এটাকেই, ফিয়ার ফোবিয়া তৈরি হয়। আপনার সেটা আওয়ামী লীগ প্রথম থেকেই শুরু করে দিয়েছে, যে কেউ কিছু বলতে গেলে ধরে অ্যারেস্ট করে পাঠিয়ে দেবে, কেউ কিছু লিখলেই তার বিরুদ্ধে মামলা, কেউ কিছু বলতে গুম। কি অমানবিক, কি পৈশাচিক, কি ভয়ঙ্কর! মানে আমার মনে হয় না এটা স্বাধীন বাংলাদেশের কোনো মানুষ এগুলো করতে পারে। যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে বলে দাবি করেছে, নিজেদেরকে আপনার সবচেয়ে বেশি নেতৃত্বের কথা দাবি করেছিল, তাদের হাত দিয়ে এগুলো হয়েছে। অবশ্য আওয়ামী লীগ সেই দল যাদের হাত দিয়ে সবসময় এটা হয়। জি25 বার্তা নিবেদিত রাজকাহন থেকে একটি বিরতি নিয়ে ফিরছি, আশা করছি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম জি25 বার্তা নিবেদিত রাজকাহনে। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লোকমুখে শোনা যাচ্ছে রাজনীতিতে জাইমা রহমানের আগমনের একটি সম্ভাবনা আছে, সেই সাথে ডাক্তার জুবাইদা রহমান কিংবা শর্মিলা রহমান, তাদের আসলে রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে? কথা বললাম আপনাদের কিছুক্ষণ আগেই যে আমাদের মিডিয়া খুব ভাইব্রেন্ট, আপনার মিডিয়া খুব সৃষ্টিশীল, সৃজনশীল, অনেক কথা চিন্তা করতে থাকে, এবং সেটা তারা রাজনীতি বাজারে সেটা আবার কাজও করে। এটা অবশ্য আপনাদের এখানে না, শুধু সারা বিশ্বে একটাই হয়, তবে এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা নাই। আপনি নিজে আসলে খুব রাজনৈতিক একটি পরিবার থেকে এসেছেন, আপনি নিজে একেবারে ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন। আপনার পরিবারের কারো কি সামনে রাজনীতিতে আসবার কোনো সম্ভাবনা আছে? আমরা সেরকম, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার পরিবারের তো বলতে, আমার 2 মেয়ে আছে, আমার 2 মেয়ের মধ্যে আমার এক ছোট মেয়ে যে এসে রাজনীতির বেশি ঝামেলার মধ্যে যায় না, বুঝতেও চায় না, বলতেও চায় না। বড় মেয়ে একটু সচেতন আছে, সে কী করবে না করবে এটা তার উপরে নির্ভর করে সম্পূর্ণ, যে সে কী করতে চায় এটা সে নির্ভর করে, সে বলবে। আমি এই ব্যাপারে একেবারে একজন উদার পিতা, আমি কখনো কোনো ইম্পোজ করি না, আর সেই বিষয়গুলো নিয়ে আমি কারোর উপর চাপ সৃষ্টি করি না। যদি এবারে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে যদি বেগম খালেদা জিয়া তিনি শারীরিকভাবে সুস্থ থাকেন, আমরা সেই প্রত্যাশা করতে চাই, সেক্ষেত্রে বেগম জিয়াই কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে? এটা তো নির্ভর করবে তার শারীরিক সুস্থতার উপরে। এবং যদি বেগম জিয়ার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়, সেটি একটু জানতে চাই। সেক্ষেত্রে পরবর্তী প্রধানমন্ত্রী আমাদের তো পরিষ্কার করে বলেই দেওয়া আছে যে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হচ্ছেন আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন হচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। ইন কেস যদি বেগম জিয়া না পারেন স্বাস্থ্যগত কারণে, তখন অবশ্যই তারেক রহমান সাহেবই তার একমাত্র, আমরা মনে করি দলের পক্ষ থেকে, যে হি ইজ দ্য ম্যান, নেক্সট ম্যান। একটু জানতে চাই, বেগম জিয়া এবং তারেক জিয়া তারা দুজনে এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন, কবে নাগাদ তাদের ফিরে আসার সম্ভাবনা আছে? ডাক্তারদের সঙ্গে কথা যেটা বুঝেছি আর কি, যে সেটা হচ্ছে যে ওনার চিকিৎসা প্রায় শেষের দিকে, এখন বোধহয় মনিটরিং চলছে, সে শেষ হলে হয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসবেন। তারেক রহমান সাহেবের মামলাগুলো শেষের দিকে আছে, শেষ উনিও দেশে ফিরে আসবেন। ভারতের সাথে শেখ হাসিনা ইস্যুতে, বিশেষ করে তাকে ফিরিয়ে নিয়ে আসার ইস্যুতে বাংলাদেশের সাথে একরকম টানাপোড়েন দেখা যাচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বিএনপির কূটনৈতিক সম্পর্ক সামনের দিকে কিভাবে এগোবে? বিএনপির কূটনৈতিক সম্পর্ক ভারতের সঙ্গে তো বরাবরই আপনার যেমন ছিল ঠিক তেমনই থাকবে। অর্থাৎ আমরা যেটা মনে করি যে ভারত আমাদের একটা বন্ধু, কিন্তু প্রভু নয়। আমরা মনে করি যে ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছে, তার মানে এই নয় যে আমাদের সব ব্যাপারে সে হস্তক্ষেপ করবে, এবং সেটাকে আমরা প্রবলভাবে আপত্তি জানিয়েছি, আমরা বাধা দেই, আমরা সেটাকে কখনোই মেনে নিতে পারি না। আমরা মনে করি যে ভারত একটা ভালো নেইবার হয়ে থাকবে, এবং বাংলাদেশের মানুষের সঙ্গে সে একটা সম্পর্ক তৈরি করবে, দলের সঙ্গে নয়। আওয়ামী লীগের সঙ্গে যেমন করে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আশা করবো যে ভারত সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এবং
মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। আপনি এই ক্ষমতাশীল রাষ্ট্রগুলোর বাংলাদেশের নির্বাচনের উপর প্রভাবের নিয়ে কথা বলছিলেন। আপনি নিশ্চয়ই জানেন অতি সম্প্রতি ট্রাম্প এবং মোদির একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে ট্রাম্প বলেছেন বাংলাদেশের সরকার পরিবর্তনে তার কোনো হাত নেই এবং মোদি চেষ্টা করেছেন এই বিষয়টিকে এড়িয়ে যাবার। সামনে নির্বাচন কি তার মানে আমরা এই দুই পরাশক্তির প্রভাবমুক্ত নির্বাচন দেখতে যাচ্ছি? এটাই তো আপনার ডিপ্লোমেসি। আপনার এখানে কোনো ম্যাচিওরড কান্ট্রি তারা বলবে না যে আমার বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করি বা বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করি না, এ কথা তারা বলবে না। তারা যেটা বলার সেটাই বলেছে এবং তাদের কোনো প্রভাব এখানে থাকবে বলে আমি আশা করি না। অতীতে ছিল কিন্তু এখন থাকবে বলে আমি মনে করি না। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। একটা সময় আওয়ামী লীগকে আমরা দেখেছি তাদের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য তারা নানান রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। এই মুহূর্তে আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে। বিএনপির অবস্থান জানতে চাই, ঠিক সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনারা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে কি ভাবছেন? আমরা কিন্তু এ ব্যাপারে খুব পরিষ্কার উত্তর দিয়েছি, বিভিন্ন মিডিয়াতে বিভিন্নভাবে খুব স্পষ্ট বক্তব্য দিয়েছি। এটা হচ্ছে যে আমরা একটা রাজনৈতিক দল, আমরা আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলি না। যেমন আপনার জামাত ইসলামীকে যখন আপনার নিষিদ্ধ করা হয় তখন আমরা তার প্রতিবাদ করেছি। এটা জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন রাজনৈতিক দল এখানে রাজনীতি করবে কি করবে না। জি, অর্থাৎ সেই সিদ্ধান্ত আপনারা জনগণের উপর ছিল? অবশ্যই জনগণের উপরই তো ছাড়তে হবে। জনগণই তো আলটিমেটলি জনগণই ডিসাইড করবে পলিটিক্সের ব্যাপারটা পুরো। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তারা যেই ধরনের অপরাধ করেছেন, যেই ধরনের গণহত্যা তারা করেছেন, সেটি নিঃসন্দেহে বিচার আমরা সবাই চাই। সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন? বিএনপিও তো ফেরত চেয়েছে শেখ হাসিনাকে, ভারত বলেছে যে এটি একেবারেই তারা নিজেদের সিদ্ধান্ত, তারা কি বলবে ফেরত যদি না দেয় সেক্ষেত্রে আসলে সেটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। বিএনপি তাহলে মানে কি ভাবছে? না, আমরা তো আমাদের বলেছি যে তার ফেরত দেওয়া উচিত। আমরা তো গতকালও বলেছি যে আপনার অবিলম্বে তাকে ফেরত দেওয়া উচিত। বাংলাদেশে তার সে যে অপরাধ করেছে, যে গণহত্যা করেছে, তার জন্য অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবে এবং জনগণের কাছে আদালতে তাকে জবাবদিহি করতে হবে। বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর একটি নির্দিষ্ট ভোট ব্যাংক থাকে। ধরে নিলাম এই মুহূর্তে আওয়ামী লীগের ভোট ব্যাংক খুবই কম, সেই ভোটগুলো হয়তো খুব প্রয়োজনীয় হয়। সেই ভোট ব্যাংক নিয়ে কি বিএনপি কোনো কিছু ভাবছে কিনা? এই ব্যাংকের কথাটা আমরা ঠিক মানতে চাই না। মানুষ যাকে ভোট দেবে সেই যাবে ক্ষমতায়, সেখানে ভোট ব্যাংক বলতে কিছু আছে বলে আমি মনে করি না। নির্বাচনের আগে বিএনপির কোনো জাতীয় কাউন্সিল করার পরিকল্পনা আছে কিনা? এটা এখনো আমাদের সিদ্ধান্ত হয়নি। জেন জি যারা আসলে দীর্ঘদিন কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা হয়তো জানেনই না আসলে ভোট কিভাবে দিতে হয়, তারা ভোট দিতে পারবেন কিনা, সেই নিশ্চয়তা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পেতে পারি কি? আমাদের কাছ থেকে তো 100 বার পাবেন, এই জন্যে শতকরা 100 ভাগ পাবেন। এই জন্য যে আমরা ওটার জন্যই লড়াই করেছি, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করা। এবং তারা সেটা জেনজি বলুন আর সে 90 বছর বৃদ্ধই বলুন, হ্যাঁ, সকলের ভোটের অধিকারটাকে নিশ্চিত করার জন্যই আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। এবং সেই লড়াই আসলে আপনাদের অনেক ঘাত প্রতিঘাত পোহাতে হয়েছে। আপনি নিজেও শুরুতে বলছিলেন যে একেবারে বিএনপি সবচাইতে বেশি ভুক্তভোগী। তার মানে আসলে এই যে পালস বোঝাটা, সেটি বিএনপি এখন বুঝতে পেরেছে। সেই প্রতিহিংসার রাজনীতি আমরা আর নিঃসন্দেহে দেখতে চাই না। সেখান থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির সামনে আসলে কি করার আছে? একটা কথা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি ইজ এ লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি। এটা আজকে না, তার জন্মের পর থেকে বিএনপি ওই জায়গাগুলোতেই থেকেছে। বিএনপির লক্ষ্যই ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ তৈরি করা। সুতরাং এখানে অনুভূতি তো, আমরা তো এর জন্য লড়াই করছি। উই আর গিভিং আওয়ার লাইফস, আমরা সাফার করছি, জেলে যাচ্ছি, জুলুম করছি। আপনার বর্ণনাতীত জুলুম হয়েছে আপনার গত 15 বছর ধরে, 2 মাস না, 36 দিন নয়, 15 বছর ধরে এই লড়াই আমরা করছি, আমাদের উপরে অত্যাচার নির্যাতন গেছে। সুতরাং সেই জায়গাগুলোকে আমরা সবসময় ধারণ করি আমাদের আপনার চিন্তার মধ্যে, চেতনার মধ্যে। বিএনপির মতো একটি এত বড় রাজনৈতিক দলের আপনি মহাসচিব, একটি রাজনৈতিক দলের নানান ধরনের ইস্যু থাকে। অনেক সময় দেখা যায় তৃণমূল পর্যায় থেকে শুরু করে অনেক বড় পর্যায়ে নানান রকমের ফাটলের কথাও আমরা শুনি। বিএনপিতে কিন্তু সেই প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি সেই প্রচেষ্টাকে প্রতিবারই ব্যর্থ করেছে। সামনের দিনগুলোতেও বিএনপিকে আপনি কিভাবে ধরে রাখার প্রত্যাশা করছেন? বিএনপি তো কখনো অত ঝড়ের মধ্যে যখন বিএনপি ভাঙেনি, তখন এখন তো বিএনপি সুসময়, এখন ভাঙবে কেন? এখন তো আরও জোট বাঁধবে। বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ঐক্যবদ্ধ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানান সময় আমাদেরকে নানানভাবে প্রতিশ্রুতি দেয়, নানানভাবে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। ঠিক ভোটের পরবর্তী সময়ে যখন আসলে তারা নির্বাচিত হয়ে যান, অনেক রকমের প্রতিজ্ঞা তারা ভুলেও যান। আমরা আশা রাখতে চাই এর পরবর্তী সময় তারা আর এই প্রতিজ্ঞাগুলো ভুলবেন না। বিএনপি ঠিক এই কথাগুলো মনে রাখবে। আমরা তো কমিটেড। আপনার জনগণের কাছে আমাদের
একটা প্রতিশ্রুতি। যদি আমরা এটা পালন করতে না পারি, জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে ভবিষ্যতে। তো সেটাই আমাদের, তো আমরা থাকতে চাই রাজনীতিতে, আমরা আপনার টিকে থাকতে চাই, তাহলে নিশ্চয়ই সেখানেই আমরা আমাদের সবচেয়ে বেশি দৃষ্টি নিয়োগ করবো এবং ওইদিকে আমাদের মনোনিবেশ থাকবে। অর্থাৎ জনগণের পালস বোঝার যে ভুল আওয়ামী লীগ করেছিল, সেই ভুল আর কখনোই আমরা দেখতে চাই না এই বাংলাদেশে। আমরা তো করিনি ভুল কখনো। আমরা আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আমরাই পাস করেছি, আমরাই আপনার পার্লামেন্টারি সিস্টেম গভর্নমেন্ট নিয়ে আসছি, আমরাই মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছি। আমরা ওই ভুলটা কখনোই করিনি এবং ভবিষ্যতে করবো না নিশ্চিত। নতুন এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিএনপির সামনে আপনি রাজনৈতিকভাবে কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন? আমি একটাই চ্যালেঞ্জ আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর কি, সেটা হচ্ছে যে ইদানিংকালে যে একটা প্রবণতা দেখা দিচ্ছে যে আপনার একটা ছোটোবেলা পড়েছি আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকেই, এবং সত্যিকার অর্থে একটা রুল অফ ল, এটাকে আপনার মানতে হবে, আইনের শাসনটাকে মেনে চলতে হবে। এটাকে এস্টাবলিশ করাটা আমার কাছে এখন মনে হয় যেটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেইটার তখনই হবে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। নির্বাচিত সরকার ছাড়া আপনি এটাকে ঠিক সেভাবে নিতে পারবেন না। ওই জায়গাটাই বিএনপি মনে করে সেটাকে এস্টাবলিশ করাটা হচ্ছে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। রাজকাহনে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে আমাদের যেটা কথা যেটা আমরা বলতে চাই যে আমাদের প্রত্যাশা অনেক নতুন অবস্থায়, নতুন প্রেক্ষিতে, কিন্তু সেই সঙ্গে আমাদের ধৈর্য ধরতে হবে। একদিকে যেমন আমাদের পাওনা আছে, সেদিকে আমাদের কর্তব্য আছে, আমাদের দায়িত্বশীল হতে হবে। শুধুমাত্র আবেগ এবং আমি যেটা বলতে চাই যে একটা হুজুগের মধ্য দিয়ে যেন আমরা কোনো সিদ্ধান্ত না নেই, আমরা যেন একটা বাস্তবতার দৃষ্টিতে দেশের লক্ষ্যে, দেশের সর্বাঙ্গ যেন ভালো থাকে, ভবিষ্যৎ যেন ভালো হয়, মানুষের কল্যাণ যেন হয়, সেই লক্ষ্যে যেন আমরা সবাই চিন্তা করি এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করি। যে ঐক্য নিয়ে আমরা আন্দোলন করেছি, সফল হচ্ছি, সেই ঐক্য নিয়ে যেন আমরা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারি, সেই লক্ষ্যই আমাদের হওয়া উচিত। ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে আপনি রাজকাহনে এত ব্যস্ত সময়ের মাঝেও সময় দিয়েছেন। দর্শক, শুরুতে যেটি বলছিলাম, একটি বিশেষ আয়োজন এবং একজন বিশেষ ব্যক্তিকে ঘিরে। আশা করছি এই পুরো বিশেষ আয়োজন আপনাদের ভীষণভাবে ভালো লেগেছে এবং আমরা চেষ্টা করেছি নতুন এই বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অবস্থান তুলে ধরতে, তাদের বাংলাদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট সেটি তুলে ধরতে। ধন্যবাদ এতক্ষণ রাজকাহনের সাথে থাকবার জন্য।